বড় পরিবর্তন ছাড়াই 2026-27 অর্থ বছরের বাজেট পাস। কাল থেকে বাস্তবায়ন শুরু করমুক্ত আয় সীমা বাড়ানোর সিদ্ধান্ত। জুলাই আন্দোলনে কুষ্টিয়া হত্যা মামলায় ইনুর 10 বছরের কারাদণ্ড। আপিল করবে অসন্তুষ্ট প্রসিকিউশন। রায়ের কপি পেলে সিদ্ধান্ত, বলছে আসামিপক্ষ। গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি কর্মসূচিতে জামায়াতের 3 দাবি। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, বললেন তথ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। বড় ধরনের রদবদল ছাড়াই পাশ হল জাতীয় বাজেট। কার্যকর হবে বুধবার। বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কণ্ঠভোটে পাশ হয় বিএনপি সরকারের প্রথম বাজেট। আর এর মধ্য দিয়ে দেশের অর্থনীতির রূপরেখা চূড়ান্ত হল। কর অব্যাহতি সহ কয়েকটি শুল্ক কাঠামোতে আংশিক পরিবর্তন করা হয়েছে। আর মধ্যবিত্তদের স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে 25,000 টাকা। মনিরুল ইসলামের প্রতিবেদন। আপনারা জানেন মাননীয় স্পিকার, বাজেট উপস্থাপনের পরপরই সংসদে সরব হয় বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ, রাজস্ব আহরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। আলোচনা শেষে কণ্ঠভোটে পাশ হল বিএনপি সরকারের প্রথম বাজেট। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বিল উত্থাপন করার পর কণ্ঠভোটে তা পাশ হয়। অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ হলো। আর এর মধ্য দিয়ে শুরু হলো নতুন অর্থ বছরের যাত্রা। আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো আয় ব্যয়ের সরকারি পরিকল্পনা। এরপর শুরু হবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ অনুমোদিত বরাদ্দের উন্নয়ন ও পরিচালন কার্যক্রম বাস্তবায়ন। 26-27 অর্থ বছরের পরিচালন উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 748,91,62,হাজার টাকা। বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে থাকছে না বাধ্যতামূলক টিন। কিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর প্রস্তাবিত আগাম কর প্রত্যাহার সহ শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশের ওপর বিদ্যমান 20% কর হার বহাল রাখা হয়েছে। এছাড়া জমি ও ফ্ল্যাটের প্রকৃত মূল্য প্রদর্শনের নতুন বিধান বাতিল করা হয়েছে। সোনা বিক্রিতে মূলধনী কর 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের আমদানি শুল্কে রেয়াত দেয়া সহ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং শিল্প খাতের কর সুবিধায় সংশোধন আনা হচ্ছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কর হার 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। জয়যুক্ত হয়েছে। তবে 9,38,000 কোটি টাকার বিশাল এই বাজেট বাস্তবায়নের সফলতা নির্ভর করবে রাজস্ব আহরণ, ব্যয় স্বচ্ছতা নিশ্চিত এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের উপর। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 3 অভিযোগে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আর পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় আসামিপক্ষ। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জন হত্যার ঘটনায় বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মুদাসির আলী প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এতে 3 অভিযোগে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়, যা একই সঙ্গে কার্যকর হবে। বাকি 5 অভিযোগে খালাস পান ইনু। ভিডিও দেখে আন্দোলনকারীদের শনাক্তকরণ, 14 দলীয় জোটের সভায় আন্দোলনকারীদের জামায়াত জঙ্গি ট্যাগ দেয়া এবং হাসিনাকে কারফিউ জারি সহ ছাত্র জনতার ওপর কঠোর হতে উস্কানি দেওয়ার অভিযোগে ইনুকে সাজা দেয়া হয়। 2টি অভিযোগে তার 1 লাখ টাকা করে জরিমানাও হয়েছে।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় একে প্রহসনের বিচার হিসেবে উল্লেখ করেছেন হাসানুল হক ইনু। এ রায়ে অসন্তোষ জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। তিনি বলেন, জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনার মতো ইনুরও দায় রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে এই দায়টা আসে, ঠিক একই রকম দায় হাসানুল হক ইনুর বিরুদ্ধেও বর্তায়। এ রায়ে হতাশা প্রকাশ করেছে আসামি পক্ষ। আমরা এখনো পূর্ণাঙ্গ রায় হাতে পাইনি। পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে আমরা মামলার যিনি অভিযুক্ত তার সাথে পরামর্শক্রমে এবং আমাদের আইনজীবী, সিনিয়র আইনজীবী যারা আছেন তাদের সাথে পরামর্শ করে, পরিবারের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করব। এদিকে রায়কে প্রত্যাখ্যান করেছেন ইনুর স্ত্রী। ইউনূস সরকার ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালকে উল্টে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার করেছে। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। এদিকে একই ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন। 6 আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এ মামলায় মোট আসামি 22 জন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলাম। সেখানে জুলাই হত্যাকাণ্ডের বিচার, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান সহ নানা দাবি তুলে ধরে দলটি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এ সময় গণভোটে 70% রায়ের মাধ্যমে বিএনপির নোট অফ ডিসেন্ট প্রত্যাখ্যাত হয়েছে বলেও দাবি করেন তিনি। ইমদাদুল হক খানের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে দলটির শীর্ষ নেতারা বলেন, জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ তার কঠিন জবাব দেবে। প্রয়োজনে আরেকটি গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সরকার কেন ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে যে তারা গণরায়কে উপেক্ষা করেছে, গণরায়কে অস্বীকার করেছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় এসেছে, একটি রায় বা একটি অগ্রগতি, সামান্য অগ্রগতি মামলা তারা করতে পারে না। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান দাবি হতে হবে গণভোটের গণরায় বাস্তবায়ন। 36 দিনের মাসব্যাপী কর্মসূচির প্রধান দাবি হবে গণভোটের গণরায় জুলাই সনদে বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে। বিএনপির কিছু গুপ্ত নেতা অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে জাতীয় নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করেছে দাবি করে তিনি বলেন, গণভোটে 70% রায়ের মাধ্যমে বিএনপির নোট অফ ডিসেন্ট প্রত্যাখ্যাত হয়েছে। বিএনপির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত নেতারা থেকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ম্যানিপুলেশন করেছে। ঐক্যমত্য কমিশনের সবকটা প্রস্তাবে উইদাউট এনি নোট অফ ডিসেন্ট, কোন নোট অফ ডিসেন্ট ছাড়া সেখানে প্রায় 70% মানুষ হ্যাঁ বলেছে। তার অর্থ হলো আপনার ওই নোট অফ ডিসেন্ট যে দিয়েছেন ওটা 70% মানুষের ভোটে নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে, ওটার আর কোনো মূল্য নাই। সংবাদ সম্মেলনে 3 দফা কর্মসূচিও তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল। জুলাইয়ের খুনিদের এবং মানবতা বিরোধী অপরাধীদের বিচারকে ত্বরান্বিত করতে হবে। মাস ব্যাপী আমরা জামাত ইসলামী এবং 11 দলের ঘোষিত কর্মসূচিতে ফ্যাসিবাদ বিরোধী জনতা ইনশাআল্লাহ রাজপথে মুখর থাকবে। স্বাধীনতা যুদ্ধ ইস্যু অনেক আগেই সমাধান হয়ে গেছে বলেও এ সময় দাবি করেন গোলাম পরোয়ার। মীমাংসিত 71-এর ইস্যুকে নিয়ে এসে জাতির মধ্যে আরেকটা কনফিউশন তৈরি করে। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ কোনো নামেই রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সকালে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, আদালতের নির্দেশনার বাইরে দলটির কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কোনো কোনো গণমাধ্যম তা মানছেন না জানিয়ে সংবাদ মাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ভারত সীমান্তে 165টি এবং মিয়ানমার সীমান্তে 15টি পুশ ইন ঠেকিয়েছে বিজিবি। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোন নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। সরকার মনে করে যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আমি আগের দিনই বলেছিলাম এটা আসলে আদালতের এখতিয়ার এবং সিদ্ধান্ত হবে, তার আগ পর্যন্ত সরকার মনে করে এই কর্মসূচি নিষিদ্ধ থাকা উচিত। ইসলামী শিক্ষাকে গুরুত্ব দিয়ে মানোন্নয়নে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসলামী শিক্ষার্থীদের সব বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। পরে তিনি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। প্রিভিয়াস গভর্নমেন্ট আওয়ামী লীগ মাদ্রাসায় শিক্ষকদেরকে অ্যাপয়েন্টমেন্টই দেয়নি, আটকিয়ে রেখেছিল। ভালো কথা, কিন্তু তারা তো বোঝা উচিত ছিল যে আমাদের বাজেটের টাকাটা অ্যালোকেশন করা দরকার। আমরা অন্যান্য জায়গাতে 100 কোটি টাকা জোগাড় করলাম, অর্থ মন্ত্রণালয়ে গেলাম, আপনার নেক্সট ফিজিক্যাল ইয়ার থেকে এটাকে দিয়ে দেন। তার মানে আপনারা মে জুন বেতন পেলেন না, জুলাই মাস থেকে বেতন পাবেন। মহানগর পুলিশের একার পক্ষে প্রধান সড়কে অটোরিকশা বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমদ। সকালে তেজগাঁওয়ে এআই ক্যামেরা দিয়ে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এআই ক্যামেরার মাধ্যমে 1,500 যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর 19টি স্থানে এই কার্যক্রম চালু হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন ও দুর্ঘটনা প্রবণ পয়েন্টগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা স্থাপন করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। জামায়াতের প্রার্থীর আইনজীবী শিশির মনির জানান, চট্টগ্রাম 4 আসনে এখন নতুন করে নির্বাচন হবে কিনা সে বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশে জানা যাবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতার বাতিলের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, এখনও বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল হচ্ছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দেশ বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বাংলাদেশ টেলিভিশনে প্রথম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। দীর্ঘদিনের সহকর্মীরা জানান, প্রচার বিমুখ এ শিল্পীর শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয়। এম আর আসাদের রিপোর্ট। মঙ্গলবার সকাল 10:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বহুমুখী প্রতিভার অধিকারী মুস্তফা মনোয়ারের মরদেহ। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই অধীর হয়ে অপেক্ষা করছিলেন সহকর্মীরা। ভালোবাসার ফুলে ফুলে ভরে ওঠে চিরচেনা বন্ধুর কফিন। গুণী এ শিল্পীর চলে যাওয়া মানতে পারছেন না কেউই। সহকর্মীরা জানান, সহজ সরল আর অনাড়ম্বর জীবনযাপন করতেন মুস্তফা মনোয়ার। তার শূন্যস্থান খুব সহজে পূরণ হবে না। এরকম একজন মানুষকে আমরা বাংলাদেশ আসলে ধারণ করতে পারিনি, আমরা তাকে মূল্য দিতে পারিনি। আমরা আমাদের বহু কাজ তার থেকে পাওয়ার কথা ছিল। তিনি জীবনে কোন রকম সময়কে অবহেলা করেননি। নাটকের ক্ষেত্রে, অনুষ্ঠানের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে এবং শেষের দিকে তার পাপেটের ক্ষেত্রে
তিনি নিজেকে উৎসর্গ করে দিয়ে গেছেন। আগামী প্রজন্মকে শিল্পের অনুরাগী করতে আজীবন সচেষ্ট ছিলেন তিনি, নিজেকে রাখতে পেরেছিলেন বিতর্কের ঊর্ধ্বে। মোস্তফা সাহেবের উল্লেখযোগ্য দুটি নাটক বলতে হয়, একটি হলো মুখারমণি বশীকরণ, সেটা পাকিস্তান আমলে, আর উনি পরে করলেন রক্তকরবী। সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেলে 12টার পরে উনি সেট লাগাতেন, উনি সেটের ডিজাইন করতেন, তারপরে শুটিং হতো। খুব অল্প সময় উনি শুটিং করতেন, কিন্তু উনি খুব পারফেকশনিস্ট ছিলেন, নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করতেন। তার কাছ থেকেই শিখেছিলাম কি করে টেলিভিশন নাটকের কাজগুলোকে একটা বড় পরিসরে নিয়ে যাওয়া। শিল্পীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় তার দ্বিতীয় নামাজে জানাজা। এরপর রাজধানীর বনানীতে চিরনিদ্রায় শায়িত হন শিল্পী মুস্তফা মনোয়ার। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছেছে। সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন স্বজনরা। নিহতদের সবাই সিলেটের কানাইঘাটের গাছবাড়ি এলাকার বাসিন্দা। মরদেহ গ্রহণকালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। শিপা চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। গত 21 জুন কাতারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার 5 যুবক। মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কফিনে মোড়ানো এই রেমিটেন্স যোদ্ধাদের গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হন স্বজন ও রাজনৈতিক নেতারা। জীবনের রঙিন স্বপ্ন নিয়ে যারা পাড়ি জমিয়েছিলেন কাতারে, তারা ফিরলেন নিথর দেহে। একসঙ্গে 5 প্রবাসীর মৃত্যুতে স্বজনদের মাঝে নেমেছে শোকের ছায়া। তো আমরা তো এয়ারপোর্টে এসে সবসময় তো আমরা জীবিত নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আজকে যে নেই লাস্ট নিব এটা আমরা পাবো না। 5টা পরিবার অত্যন্ত লোকে মর্মাহত। আগের লোকে খুব অসুবিধা অসহায়, আর এখন তো লোকে আরো বেশি লোকে অসহায় হয়ে গেছে। নিহতদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম। সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই যদি আগাইয়া আসেন, তাহলে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং যে অবুঝ বাচ্চাগুলো যারা এতিম হয়েছে, এদের যদি সবার পক্ষ থেকে একটু মায়ার দৃষ্টিতে দেখার সুযোগ হয়। আর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদি বলেন, প্রবাসীদের যে কোনো ক্ষতি দেশের মানুষের জন্য কষ্টদায়ক। প্রবাসী যারা থাকেন অথবা জীবন এবং জীবিকার তাগিদে সেই রেমিটেন্স যোদ্ধা যারা আছেন প্রবাসে, যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি, দুর্ঘটনাজনিত মৃত্যু আমাদেরকে কষ্ট দেবে। কোনো প্রবাসীর মৃত্যু হলে সঙ্গে সঙ্গে মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থার জন্য সংসদে দাবি তোলার কথা জানিয়ে সিলেট 5 আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেন, এসব পরিবারকে সহযোগিতা দেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশে যদি আমাদের কোনো নাগরিক মারা যায়, তাকে সরকারি খরচে যাতে দেশে সসম্মানের সাথে না হয়, তাদেরকে কিভাবে সহযোগিতা করে নিয়ে আসা যায় এই ব্যবস্থা করার জন্য উল্লেখ। এদিকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জানিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে 35,000 টাকা এবং পরবর্তীতে আরও 3 লাখ টাকা অনুদান দেওয়া হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় গেল সপ্তাহে আঘাত হানা জোড়া ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 1,719-এ দাঁড়িয়েছে। দেশটির কর্মকর্তারা বলছেন, নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কয়েক হাজার মানুষকে উদ্ধার তৎপরতা চলছে। উদ্ধার কার্যক্রমের জন্য 25,000 কর্মী মোতায়েন সহ একটি বিশেষ কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। এদিকে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। চরম মানবিক সংকটে যুক্তরাষ্ট্র $30 কোটি ও মার্কিন যুদ্ধ জাহাজ পাঠিয়ে ত্রাণ তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি জরুরি সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে চীন ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রে পেট্রোলের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে খুচরা বিক্রেতাদের অবিলম্বে দাম কমিয়ে গ্যালন প্রতি $2.50 নামানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এমন নির্দেশ দেন। এদিকে এই আদেশের প্রেক্ষিতে ডেমোক্র্যাট শাসিত ক্যালিফোর্নিয়া রাজ্যে জ্বালানি কর কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মূলত ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক সংঘাত এবং হরমুজ প্রণালী সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়, যা ট্রাম্প প্রশাসনের ওপর বড় রাজনৈতিক চাপ তৈরি করেছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হলদিয়া পেট্রোকেমিক্যালসে ন্যাপথার পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা সংকটাপন্ন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলের ১২টি ইউনিট। এ ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায় একটি অননুমোদিত ন্যাপথা চুরির পয়েন্ট থেকে এ আগুনের সূত্রপাত হয়। বজ্রপাতের কারণে পাইপলাইনে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বড় পরিবর্তন ছাড়াই 2026-27 অর্থ বছরের বাজেট পাস, কাল থেকে বাস্তবায়ন শুরু। করমুক্ত আয় সীমা বাড়ানোর সিদ্ধান্ত। জুলাই আন্দোলনে কুষ্টিয়া হত্যা মামলায় ইনুর 10 বছরের কারাদণ্ড, আপিল করবে অসন্তুষ্ট প্রসিকিউশন। রায়ের কপি পেলে সিদ্ধান্ত, বলছে আসামিপক্ষ। গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি কর্মসূচিতে জামায়াতের 3 দাবি, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বললেন তথ্য উপদেষ্টা। দর্শক, এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।